খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে পল্লব রাজবংশীয় রাজা দ্বিতীয় নরসিংহ বর্মনের শিল্প এবং ভাস্কর্যের প্রতি অনুরাগের এক অনন্য নিদর্শন মহাবল্লীপুরমের এই শোর টেম্পল। এই শোর টেম্পল মূলত তিনটি মন্দিরের একত্রিত রূপ। দূর থেকে যা রথের আদলে দেখতে লাগে, যদিও বর্তমানে মন্দিরটি ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, এবং আরও গুরুত্বপূর্ণ, মন্দিরটি বর্তমানে ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এটা হচ্ছে শোর টেম্পলে দাঁড়িয়ে আছি। প্রথমেই বলে দিই, এবার সপ্তম শতাব্দীতে এই মন্দিরটা তৈরি হয়েছিল এবং তারা তৈরি করেছিলেন পল্লব রাজবংশী মন্দিরটা তৈরি করেছিল। আমরা মূলত যে মন্দিরটিতে দাঁড়িয়েছি এটা হচ্ছে ধ্বংসাবশেষ, মানে মূল যে মন্দির সেই মন্দিরটার 7টা প্যাগোডা ছিল। প্যাগোডা কথাটা বলছি, কিন্তু মূল 7খানা মন্দির ছিল। 7টা চূড়াসমের 7টা মন্দির ছিল, তার মধ্যে 6টা লুপ্ত হয়েছে, একটা মাত্র বেঁচে আছে, যার মাধ্যমে আমরা এই মন্দিরটা এই মেন এই যে মন্দিরটা, এই যে টেম্পল, এটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের একদম ধারে অবস্থিত। আচ্ছা, এই মন্দিরের প্রধান পূজিত দেবতা হচ্ছে তিনজন: ব্রহ্মাদেব, বিষ্ণুদেব এবং মহাদেব। মহাদেব এখানে মূল অধিষ্ঠান যে দেবতা, তিনি হচ্ছে মূল অধিষ্ঠান, আর তার হচ্ছে মহাদেব, তিনি এখানে মূল দেবতা হিসেবে পূজিত। আর মহাদেব এবং নারায়ণের মূর্তি এমনভাবে এখানে রাখা ছিল, দুজনের সামনাসামনি একটা অপর দিকে তাকিয়ে আছে, এরকমভাবে রাখা। মন্দিরটার স্ট্রাকচার হচ্ছে দ্রাবিড় স্ট্রাকচার। আর সেই সময় যেহেতু পল্লব রাজারা মন্দিরটা তৈরি করেছিলেন, তাই পল্লব শিল্পী কুশলতার পরিচয় এই মন্দিরের মধ্যে পাওয়া যায়। এইবারে কথা হচ্ছে যে এই যে মন্দিরটার ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি, এটা কালের সাথে সাথে তো আমরা জানি যে বিভিন্ন মানে জায়গা, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন স্ট্রাকচার, মন্দির বলুন, মনুমেন্ট বলুন, সমস্ত কিছু কালের সাথে সাথে ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু তার আরও একটা বড় কারণ হচ্ছে 2004 অর্থাৎ 2004 সালে যখন সুনামি হয়েছিল, তখন মহাবল্লীপুরমের ওপরে ভীষণভাবে তার এফেক্ট হয়েছিল। করমণ্ডলের উপকূলে সুনামি বিশাল এফেক্ট, তার ফলস্বরূপ মন্দিরের অনেকটা অঞ্চল ধ্বংসপ্রাপ্ত। শুধু ধ্বংসপ্রাপ্ত হয় না, বলা যেতে পারে সমুদ্র গর্ভে এবং বালির তলায় মন্দিরের একটা অংশ চলে গেছে। এই মন্দিরটা আবারও বলছি, যে পাথরগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গ্রানাইট। এবারে আরো কিছু কথা বলি মন্দিরটার সম্বন্ধে। সেটা হচ্ছে, মন্দিরটা আমরা জানি যে ঐতিহাসিক ব্যাখ্যা অনুযায়ী যে পল্লব রাজা মন্দিরটা তৈরি করেছে, কিন্তু এর কিছু ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যাখ্যাও আছে। এই ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যাখ্যাটা কি? সেটা হচ্ছে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, যে ছিল নারায়ণের ভীষণভাবে বড় ভক্ত। সেই নারায়ণের ভক্ত হওয়ার দরুন হিরণ্যকশিপু প্রহ্লাদকে নির্বাসনে পাঠান, অথবা তাকে এক শাস্তি দেন যে রাজ্য থেকে তাকে এই রাজ্য কোনোভাবেই দেওয়া হবে। সে ভীষণভাবে তার ছেলের প্রতি অর্থাৎ প্রহ্লাদের প্রতি ভীষণভাবে সে বিরক্ত হয়ে বলেছিল তাকে রাজ্য থেকে নির্বাসিত করেছে। কিন্তু পরবর্তীকালে আমরা জানি যে আমরা নারায়ণ স্বয়ং নরসিংহর অবতার নিয়ে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন, এবং পরবর্তীকালে নারায়ণ স্বয়ং হিরণ্যকশিপুকে এই রাজ্য তার হাতে অর্পণ করেন এবং সেই এই রাজ্য পরিচালনার ভার গ্রহণ করেন। কিন্তু তারও পরবর্তী
পরবর্তীকালে প্রহ্লাদের ছেলের ছেলে নাতি, প্রহ্লাদের নাতি অর্থাৎ গ্র্যান্ডসন ছিল রাজা বলি। রাজা বলি এই সমগ্র ঘটনাটার স্মৃতির উদ্দেশ্যে বলা হয় এই মন্দিরটা রাজা বলি নির্মাণ করেছে। এইটা হচ্ছে আধ্যাত্মিক বা ধর্মীয় ব্যাখ্যা। কিন্তু ঐতিহাসিক ব্যাখ্যা যেটা আমি বললাম যে পল্লব রাজবংশের সময় পল্লব রাজারা সপ্তম শতকে অর্থাৎ 7th সেঞ্চুরিতে এই মন্দিরটা তৈরি করেছিল। আচ্ছা, এই মন্দিরটা বেসিক্যালি যদি দূর থেকে দেখা যায়, অনেকটা দূর থেকে যদি দেখা হয়, খানিকটা ত্রিভুজাকৃতি মন্দিরটা। আর মূল মন্দিরটার সেটা মোর দ্যান 50 ফিট হচ্ছে এটার হাইট, গ্রানাইট পাথর দিয়ে তৈরি, আবারও বলে দিচ্ছি। আর অনেকটা দূর থেকে দেখলে এছাড়াও একটা রথের আকার 7টা যে প্যাগোডা নিয়ে সমগ্র মন্দিরটার যে আকার ছিল সেটা হচ্ছে একটা রথের আকার। মন্দিরটা সেই সময় এমন টেকনোলজি ইউজ করা হয়েছিল, যেহেতু একদম বে অফ বেঙ্গলের ধারে এই মন্দিরটা, এমন টেকনোলজি ইউজ করা হয়েছিল যাতে সমুদ্রের জলের যে নোনা জলের যে ক্ষয়, সেই ক্ষয়টাকে রোধ করার জন্য পাথরগুলোকে এমনভাবে ব্যবহার করা হয়েছিল যাতে মন্দির কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এবং সমুদ্রের যে ভয়ঙ্কর আওয়াজ সেটাও তারা মন্দির অবধি পৌঁছাতে না পারে, সেই রকমভাবে মন্দিরটায় পাথর এবং মন্দিরের কারুকার্য এবং মন্দিরের টেকনিক যেভাবে ব্যবহার করা হচ্ছে, এই হচ্ছে কথা। আর মন্দিরের ভেতরে তো আবারও বললাম ব্রহ্মদেব, বিষ্ণুদেব, মহাদেব, 3 দেবতার অধিষ্ঠান আছে। মহাদেব এখানে মূল আরাধ্য দেব। আর পার্সি ব্রাউন্স একজন বিখ্যাত ব্রিটিশ আর্কিটেক্ট ছিলেন। তিনি এই মন্দিরটা যখন দেখতে এসেছিলেন, মন্দিরটা দেখতে এসে তিনি কিছু জিনিস বুঝতে পেরেছিলেন। সেগুলো হচ্ছে মন্দিরটা এমনভাবে, মূল মন্দিরের গর্ভগৃহ এমনভাবে তৈরি করা হয়েছিল তাতে সূর্যের দিনের প্রথম কিরণ, সূর্যের প্রথম যে কিরণটা এসে পড়বে মূল মন্দিরের গর্ভগৃহে, সেই কিরণটা বেশ যেন অনেকক্ষণ অবধি স্থায়ী, সেই রকমভাবে মূল গর্ভগৃহকে তৈরি করা হয়েছে। টানা তল বিশিষ্ট এই মন্দির, আর এতটাই উঁচু ছিল যে সেই সময় বে অফ বেঙ্গল এখান দিয়ে যত সামুদ্রিক জাহাজ যেত, নাবিকরা এই মন্দিরটা দেখে অনেক সময় দিক নির্দেশ করতে, মানে বুঝতে পারত কোন দিকে তারা যাচ্ছেন, কোন দিকে যাবেন অথবা যাবেন। বর্তমানে একটা মাত্র তলা বেঁচে আছে, বাদবাকি তলগুলো ধ্বংস।